সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় ভূমিকম্পে আতঙ্ক নয়, চাই সতর্কতা। আর এ নিয়ে আজকে আমাদের সাথে যারা আলোচনায় উপস্থিত রয়েছেন আমি পরিচয় করে দিচ্ছি। রয়েছেন ডক্টর মেহেদী আহমদ আনসারী, অধ্যাপক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট। রয়েছেন রবিউল হোসাইন, স্থপতি ও কবি। রয়েছেন ডক্টর এস.এম. সালেহ উদ্দিন, নগর পরিবহন বিশেষজ্ঞ। দর্শক, আপনাদের বলে দিই, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় যোগ দিতে পারেন, আমাদের ফোন করতে পারেন, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা SMS অথবা ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ সংবাদগুলো। জীবন্ত মানুষ পুড়িয়ে মারার কথা যাদের মনে থাকবে তারা কেউই বিএনপি সমর্থিত প্রার্থীকে ভোট দেবে না, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। নির্বাচনী প্রচারণায় গণজোয়ার দেখে আওয়ামী লীগ দিশেহারা, ব্যালট বিপ্লবের মাধ্যমে নীরব প্রতিশোধ নিতে ভোটারদের প্রতি আহ্বান বেগম জিয়ার। মধ্যরাতে শেষ হচ্ছে সিটি নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। চট্টগ্রামে ভাসমান ভোটাররাই বড় ভূমিকা রাখবে, অভিমত পর্যবেক্ষকদের। মোটরসাইকেলের নিষেধাজ্ঞার কথা না জানায় পথে বেরিয়ে অনেকেই বিপাকে। নির্বাচনের দিন বন্ধ থাকবে সব ধরনের যান চলাচল। এবং 24 ঘন্টার ব্যবধানে আবারও 2 দফা ভূমিকম্পে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় জনজীবনে আতঙ্ক। নেপাল ও ভারতে ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় 2500। আমরা এবার সরাসরি চলে আসব আমাদের আজকের আলোচনায়। ডক্টর মেহেদী আহমদ আনসারী, আপনাকে দিয়ে শুরু করব। আমরা দেখলাম গতকাল এবং আজ দুটি ভূমিকম্প অনুভূত হলো ঢাকায় এবং ঢাকার বাইরে দেশের সব জায়গায়, যেটা নেপালে যেটার উৎপত্তিস্থল, এবং নেপালে যেটি 7.9 মাত্রার ভূমিকম্প হয়েছিল গতকাল, এবং তাতে বেশ প্রাণহানির ঘটনা ঘটেছে। আমরা এই মুহূর্তে যেটা জানলাম যে নেপাল এবং ভারত মিলিয়ে প্রায় 2500-এর বেশি মানুষ মারা গেছেন এখন পর্যন্ত যে হিসেব। তো সব মিলিয়ে বাংলাদেশের মানুষ কিন্তু অনেকটাই আতঙ্কিত হয়ে গেছে এবং এখনো আতঙ্কের মধ্যে আছে যে সামনে কি হবে। তো কতটা ঝুঁকিতে বাংলাদেশ, আপনার কি মনে হয়? আসলে ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি একটু মানুষের প্যানিক বা অ্যাওয়ারনেস লেভেলে একটু কথা বলে তারপর আমি টেকনিক্যাল একটু কথা বলবো। সেটা হচ্ছে যে আসলে আমরা এই ধরনের আর্থকোয়েক যেটা বেশ দূরে হয়েছে এবং যেটা আমরা দলীয় অনুভব করবো, এখানে ভয় পেয়ে বিল্ডিংয়ের বাইরে যাবার কিন্তু কোনো স্কোপ নেই। আমরা কিন্তু প্যানিক করে যেটা হয়েছে যে স্ট্যাম্পিড হয়েছে, মানুষ ইনজুরি হয়েছে। নিয়ম হচ্ছে যে এই ধরনের বড় ভূমিকম্পে লিফট ইউজ করা যাবে না, সিঁড়ি দিয়েও নামার দরকার নেই, বাসা থেকে বের হওয়ার দরকার নেই। আমাদের মাথা বাঁচানোটা প্রথম দায়িত্ব, এবং আমাদের বাসার ভিতর বিম একটু শক্তিশালী, বিম এবং কলামের আশেপাশে বা দেয়াল বরাবর দাঁড়িয়ে থেকে মাথার মধ্যে যদি একটা আইদার বালিশ, অফিসে থাকলে একটা বই বা খাতাপত্র রেখে মাথাটাকে বাঁচাতে হবে। আর যদি টেবিল থাকে অফিসে বা বাসায়, তাহলে টেবিল বা অফিসের টেবিল অথবা বাসার টেবিলের নিচে ঢুকে মাথাটা বাঁচাতে হবে। তো এটা হচ্ছে প্রথম। প্যানিক করে বিল্ডিং থেকে বের হয়ে যাওয়া উচিত হবে না। কারণ আমি যেটা বলছি যে এই আর্থকোয়েকটা কিন্তু কন্টিনিউ করবে এবং আরও কিছু আর্থকোয়েক এই জায়গাতেই আবার হওয়ার সম্ভাবনা। এবং আপনারা জানেন যে গতকাল যে 7.9 ম্যাগনিটিউড আর্থকোয়েকটা হয়েছে, আজকে 6.7 আর্থকোয়েক হয়েছে। গতকাল 12:15টার সময়, আজকে 1টার সময়। এর মাঝখানে কিন্তু আর 50টা 4 থেকে 6 মাত্রা ভূমিকম্প এখানে হয়ে গেছে। এবং আপনি যদি লক্ষ্য করেন ইন্টারনেটে, দেখবেন যেগুলো 125 কিলোমিটার ইস্টের দিকে আর্থকোয়েকগুলা মুভ করছে। তার মানে 7.8 যে আর্থকোয়েকটা হয়েছিল, আজকে যেটা 6.7 হয়েছে 24 ঘন্টার ব্যবধানে, সেটা কিন্তু 125 কিলোমিটার ব্যবধান একটা থেকে আরেকটা। এবং এইটা আমাদের, আমি মনে করি যে আমাদের যে বেল্ট আছে, আর্থকোয়েক বেল্ট, সেই বেল্ট বরাবরই এটা এগিয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে মেইন বাউন্ডারি থ্রাস্ট ফল্ট। এবং আমাদের হিস্ট্রিকে, আপনি যেহেতু ঢাকা বাংলাদেশের আর্থকোয়েকের কথা বললেন, আমাদের এখানে কিন্তু আমরা একটু কমপ্লাসেন্ট হয়ে গেছি। কারণ আমাদের 1869 থেকে 1934 সাল পর্যন্ত এই এলাকায় 6টা বড় মাত্রা ভূমিকম্প হয়েছে। তার মধ্যে আছে 1869 সালে 7.5 কাছাড় আর্থকোয়েক, যেটা ঢাকা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। এরপরে আছে 1885 সালে 7.1 বেঙ্গল আর্থকোয়েক, যেটা ঢাকা থেকে 170 কিলোমিটার দূরে। 1897 সালের 8.7
ভূমিকম্প, গ্রেট ইন্ডিয়ান আর্থকুয়েক। এখানে প্রায় 1542 জন লোক ঢাকা, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং ইন্ডিয়ান কিছু পার্টে মারা গিয়েছিল, যখন ঢাকা পপুলেশন ছিল অনলি 1 লাখ। এখন ঢাকা সেখানে 1,20,00,000, 230 কিলোমিটার দূরে। 1918 সালে 7.6 শ্রীমঙ্গল আর্থকুয়েক, যেটা ঢাকা থেকে 150 কিলোমিটার, শ্রীমঙ্গল চা বাগানে। তারপর আছে 1930 সালে 7 ম্যাগনিটিউডের ধুবড়ী আর্থকুয়েক, যেটা ঢাকা থেকে 200 কিলোমিটার দূরে। এবং শেষে 1934 সালে 8.3 মাত্রার বিহার নেপাল আর্থকুয়েক, যেটা ঢাকা থেকে প্রায় 500 কিলোমিটার দূরে ছিল। এবং এই গতকালের আর্থকুয়েকটা কিন্তু ঠিক বিহার নেপাল আর্থকুয়েক যেখানে হয়েছে তার থেকে খুবই কাছে, হয়তো 50 কিলোমিটার 60 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে হবে। এখন ঢাকা সিনারিওটা কি? ঢাকা সিনারিওটা হচ্ছে যে আমরা গত বছর 3 ধরে ইউএনডিপির অর্থায়ন এবং ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে 2টা প্রজেক্ট কমপ্লিট করেছে। এবং সেইখানে আমরা যেটা দেখেছি, আমাদের যদি ওই 1885-এর যেটা বেঙ্গল আর্থকুয়েকটা যে জায়গাটা হয়েছে ওর কাছাকাছি যদি, অর্থাৎ ঢাকা থেকে 70 কিলোমিটার থেকে 80 কিলোমিটার দূরে যদি কোনো একটা আর্থকুয়েক হয়, আমাদের প্রেডিকশন, আমাদের তথ্যউপাত্ত বলছে যে একটা $10 বিলিয়ন একটা লস হতে পারে যদি এই ধরনের আর্থকুয়েক হয়। কারণ ঢাকা এখন 4 লাখ বিল্ডিং আছে এবং এগুলা বেশিরভাগই ঠিক আর্থকুয়েকের ঝুঁকির জন্য নির্মিত না। তার 25 থেকে 30%-এর মধ্যম থেকে হায়ার ড্যামেজ হতে পারে। টোটাল কলাপস হতে হবে না, বাট মেজর একটা ড্যামেজ হবে। এবং 2 থেকে 3 লাখ লোক হতাহত হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং আপনি বুঝতে পারছেন যে এই ধরনের একটা লস এবং ইনকামেন্ট লস হলে আমাদের কিন্তু জনজীবন বিপন্ন হয়ে যাবে। সেজন্য ঢাকা এবং বাংলাদেশ আর্থকুয়েকের ঝুঁকির মধ্যে আছে। কিন্তু একটা ব্যাপার বলা হয়, আমরা একটা পত্রিকায় পড়ছিলাম যে বাংলাদেশের যে ফল্টগুলো আছে সেগুলো নাকি অনেকটাই এখন হয়ে না, ওই যে গেছে। আপনাকে ওইটাই আমি বলছি যে আমাদের লাস্ট আর্থকুয়েকটা হয়েছে কিন্তু 1934 সালে এই বেল্টে। সেটা কিন্তু 80 বছর হয়ে গেছে। এবং এগুলা রিকারেন্স পিরিয়ড, এই প্রত্যেকটা আর্থকুয়েকের রিকারেন্স পিরিয়ড সাধারণত 100 বছর থেকে 200 বছর পর পর আসে। তো আমাদের কিন্তু টাইম হয়ে গেছে। এবং এই বড় আর্থকুয়েকটা কিন্তু এই বেল্টে 7.9 যে আর্থকুয়েকটা হয়েছে সেটা কিন্তু এই বেল্টে গত 80 বছরে এত বড় আর্থকুয়েক। 2011-তে একটা সিকিম আর্থকুয়েক হয়েছে যেটা 6.9, যেটা ছোট, এটার তুলনায় অনেক ছোট। এবং একমাত্রা আর্থকুয়েকের বাড়া মানে প্রায় 32 গুণ এনার্জি বেশি হবে, তার মানে অনেক শক্তিশালী। আগের 6.9 আর 7.9 একমাত্রা মানে 32। তো সেই জন্য আমি বলছি যে আমরা কমপ্লেসেন্ট, আমরা চিন্তা করছি না, বাট আমাদের এখানে হিস্ট্রি আছে আর্থকুয়েকের। এবং আমরা দেখছি না দেখে মনে হচ্ছে যে আর্থকুয়েক আসবে না, কিন্তু আর্থকুয়েক হিস্ট্রি এবং এই 7.9 আর্থকুয়েকটা আমাদের চোখ খুলে দিবে বলে আমি মনে করছি যে আমাদের নগরের যে আর্থকুয়েকের ভালনারেবিলিটি, অর্থাৎ বিল্ডিং যেভাবে তৈরি হয়েছে, আমরা এক রানা প্লাজা থেকে তাই দেখেছি, স্পেকট্রাম বিল্ডিং এর ঘটনা দেখেছি, সাকরিবাজ ইনসিডেন্ট দেখেছি যে ভূমিকম্প ছাড়াই বিল্ডিং ভেঙে যাচ্ছে বিল্ডিং এর কনস্ট্রাকশন কোয়ালিটির কারণে। তো আমরা যদি প্রপারলি এগুলাকে বিল্ড না করি তাহলে আবার বড় একটা ভূমিকম্প আসলে এগুলো একটা বড় ঝুঁকির মধ্যে আমরা পড়ব। ধন্যবাদ। রবিউল হোসেন, আপনার কাছে আসবো। একজন স্থপতি হিসেবে আপনি কি মনে করেন যে আমাদের যে বিল্ডিং কোড আমরা মানছি না বা বিভিন্নভাবে ভূমিকম্প ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমাদের এখানে যে প্রাকৃতিক দুর্যোগ তার মধ্যে সবচেয়ে আনপ্রেডিক্টেবল যদি বলি তাহলে বোধহয় ভূমিকম্পকে বলা যায়। তো এই হিসাবে অবশ্য প্রত্যেকটা প্রাকৃতিক দুর্যোগই আনপ্রেডিক্টেবল। আমরা শান্তিতে বসবাস করি, হঠাৎ কথা নেই বার্তা নেই এরকম করে একটা দুর্যোগ চলে আসে। কিন্তু এই একটা জিনিস ডক্টর মেহদি যেটা বললেন যে আগে যে 1934 সালে হয়েছে আর এখন হলো 2015, এতদিন পরে আমরা জানি যে 100 বছর পর পর নাকি এরকম একটা সাইকেল আসে। তো আমরা এখন তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছি। তা আগের সময়ে যে ডিজাস্টার হয়েছে তার তুলনায় এখন অনেক কম হওয়া উচিত, এই কারণে যে তথ্য প্রযুক্তির আমরা যদি সাহায্য নিয়ে আমরা যদি আমাদের নতুন বাড়িঘর যেগুলো করব সেগুলো যদি সেরকম উপযুক্ত ডিজাইন দিয়ে করি। ডিজাইন এখানে দুটো, একটা হলো স্ট্রাকচারাল আর একটা হলো আর্কিটেকচারাল। এখানে আর্কিটেকচারাল ডিজাইনটা আমার মনে হয় অতখানি ইম্পর্টেন্ট না, যতখানি ইম্পর্টেন্ট হলো স্ট্রাকচারাল ডিজাইন। স্ট্রাকচার ডিজাইন এখন করতে গেলে কী করা যায়? একটা হয়তো হতে পারে যে এরকম হতে পারে না, এটা ইট ইজ এ মাস্ট যে যে কোনো বিল্ডিং যখন একটা ডিজাইন করতে হবে, যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, যারা অভিজ্ঞতা সম্পন্ন, তাদের হেল্প নিয়ে এটা করতে হবে। এগুলো 1 নম্বর। আর 2 নম্বর হলো যে যেসব জিনিস ওনারা বলবে সেগুলো সবসময় একদম প্রত্যেকটা জিনিস যাতে ইঞ্চি বাই ইঞ্চি যেগুলো মান্য করা হয় সেগুলো দেখতে হবে আর কি। এই জন্য কথাই বলে না যে 3টা ভেজাল মারাত্মক, একটা হলো ওষুধে ভেজাল, একটা খাদ্যে ভেজাল, আর একটা কনস্ট্রাকশনে ভেজাল। তাই আমাদের যে কনস্ট্রাকশনের ভেজাল করার জন্য যে রানা প্লাজার মতো ঘটনা হয়েছে,
তো এই যে বিভিন্ন রকম উদাহরণ আমাদের এত প্রাণহানি হচ্ছে, সেইগুলো যাতে না হয় সেই জন্য আমাদের এই ধরনের যে আসছে যে আগাম যে একটা একটা বিরাট একটা বাজে একটা সময় আসছে, সেটাকে যদি আমরা মোকাবেলা করতে পারি, সেই জন্য আমার মনে হয় যারা এই ধরনের এক্সপিরিয়েন্স মানুষ আছেন তাদের সব কিছু জ্ঞান গরিমা নিয়ে আমাদেরকে এগোতে হবে, সেভাবে আমাদের ডিজাইন করতে হবে। আমি এটাই আমার এই সময়কার সবচেয়ে বড় কর্তব্য হলো এটা। ডক্টর সালেউদ্দিন, আপনার কাছ থেকে জানতে চাইছি কোন বিষয়টা, সার্বিক বিষয়, কত ঝুঁকিতে আমরা আছি। এবং আপনাকে ধন্যবাদ। দেখুন, আজকের যে আলোচনাটা আপনারা করছেন, এই আলোচনাটা এত সময় উপযোগী হয়েছে যে আমার মনে হয় যে মানুষ সত্যিকার অর্থে আমাদের কাছ থেকে জানতে চাচ্ছে যে অ্যাকচুয়ালি কি করণীয় আমাদের। তো আমি যেহেতু ট্রান্সপোর্ট সেক্টরটাকে দেখি, এই ধরনের ন্যাচারাল ডিজাস্টারে সাধারণত দুই ধরনের ডিজাস্টার, একটা ন্যাচারাল ডিজাস্টার, একটা ম্যানমেড ডিজাস্টার। ম্যানমেড ডিজাস্টার বলতে আমরা যুদ্ধ বিগ্রহকে বুঝি আর কি। এই যুদ্ধতে যেই ক্ষয়ক্ষতিটা হয় এটা নির্দিষ্ট এলাকাতে হয়, মানুষ আগের থেকে জানে, মানুষ এভাকুয়েট করার জন্য মানুষ কিন্তু সময় পায়, এবং রাষ্ট্র চেষ্টা করে যে মানুষের জীবনটাকে বাঁচানোর প্রচেষ্টা চালায়। কিন্তু ন্যাচারাল ডিজাস্টার যেটা আসে, যে গতকাল যে ডিজাস্টারটা হয়ে গেল, এতে আল্লাহর রহমতে আমরা বেঁচে গেছি। আমি বলবো যে বেঁচে গিয়েছি বাংলাদেশ, কারণ মানুষকে এভাকুয়েট করার জন্য যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার, আমি মনে করি যে আমাদের এখানে সেগুলোর অনেকটাই অ্যাবসেন্ট। যদি আপনি ধরেন যে মানুষকে এভাকুয়েট করার জন্য যেই ঘনবসতিপূর্ণ এলাকাগুলো যেগুলো আছে, এগুলো যদি আপনি লক্ষ্য করেন দেখবেন রাস্তাঘাট নেই বললেই চলে। আর যা আছে সেখান থেকে এভাকুয়েট করা, মানুষ যখন বের হয়ে আসবে, মানুষ নিজেরা নিজেদের পদদলিতে মারা যাচ্ছে, আর ডিজাস্টার তো আছেই। তো আমার দৃষ্টিতে আমি যেটা দেখেছি, আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে উন্নত দেশগুলোতে কিন্তু বড় বড় আর্থকুয়েক হয়েছে, জাপানে হয়েছে, চায়নাতে হয়েছে, আপনারা দেখেছেন, এবং মানুষের ক্ষয়ক্ষতি কিন্তু খুব কম। এর একটাই কারণ, সেটা হলো যে মানুষকে এভাকুয়েট করার জন্য প্রয়োজনীয় রাস্তা, প্রয়োজনীয় আপনার যানবাহন, প্রয়োজনীয় আপনার পরিষ্কার করার যেই আপনার প্রযুক্তি, এগুলো তো আছেই। সাথে সাথে মানুষকে কিন্তু আপনার ওই এলাকাভিত্তিক কিন্তু আপনার এই ট্রেনিংয়ের একটা ভলান্টিয়ারি একটা ট্রেনিংয়ের একটা ব্যবস্থা আছে। আমি এটা ইউরোপে দেখেছি যে আমাদের দেশে মনে হয়, আমাদের দেশ হয় কি, আমাদের স্থপতি ভাই এখানে আছেন, আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো যে আমরা 100 বছর পর চিন্তা করে আমাদের প্ল্যানিং এগুলো আর আনি না। আমরা সবাই কিন্তু মোরলেস জানি যে 80, 90, 100 বছর পর এই ধরনের বড় ধরনের আর্থকুয়েক হয়। আজকে যে ড্যাপ করেছে, ডিটেইল এরিয়া প্ল্যান যেটা রাজুক করেছে, ওখানে কিন্তু আপনার বিল্ডিং কোড আছে, কিন্তু সেই কোডের ভিতরে যে কতটুকু ম্যাগনিটিউড আর্থকুয়েক হলে কীরকম ধরনের আপনার হবে, এটার বিল্ডিংয়ের যেই আপনার নকশা হবে, সেটার দিকে কিন্তু আপনারা দেখেন কেউ কিন্তু ইম্পর্টেন্স দিচ্ছে না। ইভেন তাদেরকে তদারকি করারও কিন্তু কোনো ব্যবস্থা নেই আমাদের দেশে। ব্যবস্থার কথা আছে কিন্তু সেটা হয় না। 5 তলা বিল্ডিং, 5 তলার ফাউন্ডেশন দিয়ে তার উপরে আরও 2 তলা 3 তলা করে ফেলে। এইটার একটাই কারণ, তারা মনে করে যে 100 বছর পর আবার আর্থকুয়েক হবে, এটা দিয়ে আমাদের দেখার দরকার কি। কিন্তু আজকে যে অবস্থা দাঁড়িয়েছে, সেখানে দেখুন যে আমরা যদি আজকে এই ধরনের একটা কিছু হয়ে যেত, তা আমার মনে হয় যে ঢাকাতে সবচেয়ে বেশি প্রবলেম হইতো, মানুষকে ওই যারা বেঁচে থাকতো তাদেরকে বাঁচানোই আরও বেশি প্রবলেম হয়ে যেত, কারণ চলাচলের কোনো রাস্তা নেই। প্রত্যেকটা বিল্ডিং একেবারে রাস্তা ঘেঁষে বিল্ডিং করে, কেউ জায়গা ছাড়ছে না। অথচ আপনার স্পষ্টভাবে বলা আছে যে কততলা বিল্ডিং হইলে কতটুকু জায়গা সামনে ছাড়তে হবে, পিছনে ছাড়তে হবে, এটা কিন্তু কেউ মানছে না। আমি অনুরোধ করব যে এটার প্রতি যাতে সরকার এবং সংশ্লিষ্টরা এটার প্রতি একটা নজর দেন। এরপর ট্রান্সপোর্টের ব্যাপারে আমি আরেকটা বলবো যে আমরা কিন্তু অলরেডি এলিভেটেড স্ট্রাকচার করছি দেশে, ফ্লাইওভার হচ্ছে, আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে, আমাদের মেট্রো তাও আসতেছে উপর দিয়ে। আর্থকুয়েকের সময় কিন্তু এগুলো অবশ্যই বন্ধ করে দিতে হবে। যখনই আর্থকুয়েক শুরু হয়ে যাবে, সাথে সাথে এগুলোতে গাড়ি উঠা, এই জিনিসগুলো বন্ধ করার একটা আপনার ব্যবস্থা অবশ্যই থাকতে হবে। কারণ এরা যখনই আপনার এই এলিভেটেড স্ট্রাকচারে ওঠে, যে মোমেন্টাম ফোর্স এখানে তৈরি হয়, এটা কিন্তু আপনার বেড়ে যায়
এর ভার, এর গতি, এর ফলে প্লাস এরা সবচেয়ে ভালনারেবল সিচুয়েশনে থাকে, কারণ কোনো কারণে যদি আপনার ব্রিজ থেকে পড়ে যায় তারা দে উইল বি অ্যাগেন মোর এফেক্টেড। সুতরাং এই জিনিসগুলোর দিকেও কিন্তু আমাদের আর্থকুয়েকের সময় খেয়াল রাখতে হবে যাতে করে এলিভেটর স্ট্রাকচারে কোনো গাড়ি টাড়ি না ওঠে। এরপর আমি যে জিনিসটা বলছিলাম যে এই যে আজকে আমাদের ইলেকশন হতে যাচ্ছে, ইলেকশনে মেয়ররা আসবেন এবং সেখানে কাউন্সিলর হবেন, আমার প্রস্তাব থাকবে যে ওনারা কি করবেন আর্থকুয়েক হলে এর একটা বাণী এই আরও যে 2 দিন আছে ওনারা বলে দেব জনগণকে যে আমরা আর্থকুয়েকের জন্য এই প্রচেষ্টা চালাব। যেটা আমি বললাম যে এলাকাভিত্তিক যে ছোট ছোট ভলান্টিয়ার এই আপনার গ্রুপ তৈরি করা, এটা কিন্তু করতে হবে, এটা সব দেশে আছে। সুতরাং আমার দৃষ্টিতে আমার মনে হয় যে আমাদের প্ল্যানিংয়ে এখন থেকে আমাদের আর ওই পিছনে তাকানো যাবে না, আমাদের প্ল্যানিংয়ে আর্থকুয়েক শুড গেট আটমোস্ট ইম্পর্টেন্স। জি, আর আরেকটা জিনিস কি বলবেন আপনি, যারা রাস্তায় থাকবে ভূমিকম্পের সময়, গাড়ি ঘোড়া বা রিক্সায় বা হেঁটে রাস্তায় যাচ্ছে, তাদের জন্য কি কোনো বিশেষ সতর্কতার কথা? দেখুন আমি এটা, হ্যাঁ তাদের জন্য অবশ্যই সতর্কতা ব্যবস্থা আছে। আমরা গতকাল যখন আর্থকুয়েক হচ্ছিল আমি নিজেই তখন রাস্তায় ছিলাম, আমি দুপাশে দেখলাম যে প্রচুর মানুষ আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে চলে গেছে। এটা আমার মনে হয় যে আমার ভাইরা যারা এখানে আছেন তারা এটা আমাকে বেয়ার করবেন যে এটা প্রথমত এটা ঠিক নয়, দ্বিতীয়ত যারা রাস্তায় চলছে তখন কিন্তু মুভমেন্টকেও বদ্ধ করে দিতে হবে। মানুষ যে 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 অবস্থায় আছে তাকে সেই অবস্থায় প্রিকশনারি মেজার নিয়ে তাকে দাঁড়িয়ে থাকতে হবে, মুভ করা যাবে না। মুভ করলে আপনার এই মানে হবে আপনার অ্যাক্সিডেন্ট, আরও খামাখা একটা অ্যাক্সিডেন্টের ভিতরে আমরা পড়তে যাবো আর কি। সুতরাং রাস্তায় যারা থাকবে তারা রিক্সায় থাকুক বা গাড়িতে থাকুক বা যেখানেই থাকুক তারা তাদের সেখানে তারা মুভমেন্টটাকে তারা বন্ধ করে দেবে, হুড়োহুড়ি করে পাড়াপাড়ি করে দৌড়দৌড়ির কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখানে আমি জাস্ট ওনার সাথে একটু অ্যাড করি। আসলে উনি কতগুলো প্রশ্নের অবতারণা করেছেন, একটু উত্তর দেওয়া দরকার। মানে ভালো জিনিসই বলেছেন, আমাকে পয়েন্টগুলো মনে করিয়ে দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে ড্যাপের কথা উনি বললেন, আমি আসলে তখন বলি নাই। আমরা যেই স্ট্যাটিস্টিক্সটা আপনাকে একটু আগে দিলাম সেটা কিন্তু উইদাউট কনসিডারিং দ্য ড্যাপ। তার মানে হচ্ছে ড্যাপের মধ্যে আপনি দেখবেন যে ঢাকা রাফলি আমরা যদি বলি, ঢাকা কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের 330 স্কোয়ার কিলোমিটার এরিয়া আছে, তার মধ্যে কিন্তু 30% হচ্ছে ভরাট এলাকা, অর্থাৎ যেগুলোকে ড্যাপে ফ্লাড ফ্লো জোন ছিল, কিন্তু অলরেডি আমরা কিন্তু যারা আমাদের ডেভেলপার তারা ভরাট করে দিয়েছে। এখন উনি একটা কথা বলেছে, আসলে আমাদের প্ল্যানিংয়ে এই জিনিসটা একদিন পর্যন্ত নেগলেক্ট করা হতো, বা রিসেন্টলি রাজুকে একটা উদ্যোগ নিয়েছে, তাদের নতুন যে ডিটেল এরিয়া প্ল্যানটা হচ্ছে ওখানে রিস্ক সেন্সিটিভ ল্যান্ড ইউজ প্ল্যানিং। রিস্ক সেন্সিটিভ ল্যান্ড ইউজ প্ল্যানিং মানে হচ্ছে যে জায়গাগুলো ভরাট করা হচ্ছে যদি এটা নরম কাদামাটি দিয়ে ভরাট করে আর লুজ স্যান্ডি সয়েল দিয়ে ভরাট করে, তাহলে আর্থকুয়েক আসলে এগুলো কিন্তু একটু আলাদা ট্রিটমেন্ট করতে হবে এদেরকে। কারণটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল বলি, মেক্সিকোতে 1885 সালে একটা আর্থকুয়েক হয়েছিল, এবং মেক্সিকো সিটিটা আপনারা জানেন কিনা জানি না, চারিদিকে পাহাড়, মাঝখানে কিন্তু ফিল আপ গ্রাউন্ড, এবং সেটা 40 থেকে 50 মিটার পর্যন্ত মাটি ভরাট আছে লুজ অবস্থায়। 1885 সালে 400 কিলোমিটার দূরে একটা আর্থকুয়েক হওয়াতে এই মেক্সিকো সিটির 5 তলা থেকে 30 তলা বিল্ডিং প্রায় কয়েকশো ভেঙে প্রায় 15,000 লোক মারা যায়। এটা একটা ইউনিক এক্সাম্পল। এখন ঢাকার আমরা রিসেন্টলি কিছু রিসার্চ করে দেখেছি যে ঢাকায় এই যে রিসেন্সিভ ল্যান্ড ইউজ প্ল্যান যেটা এরিয়া আমি বলছি ফ্লাড ফ্লো এরিয়াতে, সেখানে আমাদের ভরাট মাটির ডেপথ হচ্ছে 20 মিটার থেকে 30 মিটার, হয়তো মেক্সিকোর মতো না বাট কাছাকাছি। তার মানে এখানেও আমরা যদি 6 তলা থেকে 15 তলা বিল্ডিং তৈরি করি, বিল্ডিং তৈরি করতে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রপার সয়েলকে ট্রিটমেন্ট করে করতে হবে, না হলে একটু আগে আমি যেটা বললাম যে 30%, তার থেকেও ঝুঁকি আরও অনেক বেড়ে যাবে। এখন এটা হলো মেক্সিকোর এক্সাম্পল টেনে বললাম। আর আরেকটা এটা হচ্ছে ড্যাপের সাথে ওনার রিলেশন। আর আরেকটা হচ্ছে বিল্ডিং কোড এনফোর্সমেন্টে কিন্তু আমাদের যথেষ্ট গলদ আছে। আমাদের বিল্ডিং কোড আপনারা জানেন যে 1993-তে প্রথম বিল্ডিং কোড আমাদের তৈরি হয়, পরে 2006 এটাকে গেজেট হিসাবে পাবলিশ করা হয়, কিন্তু এটা এনফোর্সমেন্টে আমাদের যথেষ্ট গলদ আছে, নাহলে রানা প্লাজার মতো ঘটনা ঘটে না, আমাদের স্পেকট্রামের মতো বিল্ডিং ঘটে না। আর আরেকটা ইস্যু হচ্ছে যে আমাদের দুইটা এক্সাম্পল আমাদের না বললেই নয়। হাইতিতে আপনি জানেন বোধহয় যে 2010-এ দুইটা পরপর ভূমিকম্প হয়, একটা হচ্ছে হাইতি আরেকটা হচ্ছে চিলি আর্থকুয়েক, দুইটাই 2010-এ। এখন হাইতির আর্থকুয়েক মাত্র 7.1, অর্থাৎ কালকে নেপালে যেটা হচ্ছে তার থেকেও কম, কিন্তু লোক মারা গেছে 3 লাখ। আচ্ছা, একই সময় ঠিক উইদিন 15 ডেজ চিলিতে আর্থকুয়েক হচ্ছে, যেটা ম্যাগনিটিউড হচ্ছে 8.8, এবং আমরা বলি যে 1 ম্যাগনিটিউড বাড়া মানে 32 গুণ এনার্জি, এবং এখানে যে ম্যাগনিটিউড পরিমাণ বেড়েছে সেটা হচ্ছে 800 গুণ এনার্জি বেশি, কিন্তু লোক মারা গেছে মাত্র 500 জন। এইখানে আমাদের লেসন লার্নিং আছে। চিলি যেটা হচ্ছে, চিলিতে
1960 সালে বেশ কয়েকটা বড় আর্থকুয়েক হওয়াতে ওদের বিল্ডিং কোডকে ওরা বারবার ঢেলে সাজিয়েছে এবং বিল্ডিং কোড মেনে চলাতে ওদের কিন্তু বিল্ডিং এ তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তার ফলে দেখা যাচ্ছে একই সময় ছোট একটা আর্থকুয়েক হাইতিতে যেখানে 3 লাখ লোক মারা গেল, সেখানে চিলিতে মারা গেছে মাত্র 500 জন। তো আমরাও যদি এখন থেকে সতর্কতা গ্রহণ না করে বিল্ডিংগুলোকে ওইভাবে না তৈরি করি, তাহলে কিন্তু আমাদেরও ওই একই দশা হবে। এবং আমাদের যে প্রেডিকশন যে আমাদের অতীতে যে আর্থকুয়েকগুলো যদি আসে নেক্সট 40 বছর হয়তো আসবে, হয়তো আমাদের জীবদশা নাও দেখতে পারি, কিন্তু এই বিল্ডিংগুলো যদি আমরা ওইভাবে না তৈরি করি তাহলে দেখা যাবে হাইতির মতন ঘটনাও আমাদের এখানে ঘটতে পারে। আর আরেকটা ইস্যু উনি যেটা ওনারা দুজনই বলেছেন হয়তো মেয়রের ব্যাপারটা, আসলে ইলেক্টেড মেয়র, আমি রিসেন্টলি একটু বাইরে যাওয়ার সুযোগ হয়েছিল ফিলিপিন্সে, ইলেক্টেড মেয়র। আপনার এই কথা আমরা একটু পরে আসি, আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা ফোনটা নিয়ে আসি। হ্যাঁ প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম, আমি গাজীপুর থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো এই যে আমরা সাধারণ মানুষ যারা ঢাকা শহরে বসবাস করি, যেহেতু ছোট ছোট মিল ফ্যাক্টরিতে আমরা চাকরি করি, গাজীপুরে মিল ফ্যাক্টরি বেশি, তো এই বিষয়ে আমরা যারা বিল্ডিং এ ভাড়া থাকি আমাদের বেলায় করণীয় কি? আমরা তো সবসময় সবকিছু জানিও না, করতে পারি না, কিছু বলতেও পারছি না। ভূমিকম্প যেভাবে হয় এতে তো বাসা বাড়ি থেকে লোক বেরোয় যায়, কিন্তু আমরা অফিসে থেকে অনেক সময় বাড়াতে পারি না। এটা সমস্যা, মানে আতঙ্কের ভিতরে থাকে সবসময়ের জন্য। জি জি ধন্যবাদ। আপনি তো বলেছেন, আরেকবার যদি রিপিট আচ্ছা, করেন। আমি এটা আরেকবার রিপিট করি, এটা আসলে আমাকে অনেকেই প্রশ্নটা করেছে, সেজন্য আমি এটা রিপিট করতে চাচ্ছি। এটা আমার বাসাতেও একই ঘটনা ঘটেছে। আসলে যেটা হচ্ছে যে প্যানিক হয়ে বিল্ডিং থেকে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই আসলে আর্থকুয়েকে, বরঞ্চ প্যানিক করে আপনি যেটা হবে স্ট্যাম্পিড হয়ে ইনজুরি হওয়ার সম্ভাবনা। সেই জন্য নিয়ম হচ্ছে যে যেখানে বিমটা শক্তিশালী বিম আছে, যেখানে কলাম আছে এবং দেয়াল আছে, প্রথম কথা হচ্ছে যদি রুমের মধ্যে অফিসের রুমে যদি কোথাও টেবিল থাকে, সেই টেবিলের তলে মাথাটাকে ঢুকিয়ে বাঁচা এবং মাথার উপরে হাতটাকে এইভাবে দিয়ে রাখা। আর যদি টেবিল না থাকে তাহলে অন্তত দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এবং মাথার উপর হাত দেয়া, যদি কিছু না থাকে, আর যদি বই পান একটা মাথার উপর দিয়ে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা। প্যানিক করে বিল্ডিং থেকে, অফিস বিল্ডিং হোক সেটা বাসা বাড়ি থেকে বের হয়ে না যাওয়াটাই সমীচীন হবে। আর লিফটে কোনোভাবেই উঠা যাবে না। জি আপনি এখন যেটা বলছিলেন। আচ্ছা, আমি যেটা আসলে এটা আসলে আমাদের দেশে আসলে যে কোনো ডিজাস্টারের একটা কোঅর্ডিনেশন আমাদের একটা মেজর প্রবলেম। আপনি যদি দেখেন রিসেন্টলি রানা প্লাজা, যদি দেখেন রানা প্লাজার ঘটনাতে আপনি দেখবেন যে ওখানে ফায়ার সার্ভিস তো অবশ্যই প্রশিক্ষিত বাহিনী, সাথে সাথে কিন্তু আমাদের অপ্রশিক্ষিত যারা, অর্থাৎ যারা সাধারণ জনগণ, তারাও কিন্তু পার্টিসিপেট করেছে। বাট ওখানে কিন্তু কোঅর্ডিনেশন একটা মেজর প্রবলেম ছিল, যে যার মতন ফাইট করেছে। বসুন্ধরার কথা যদি চিন্তা করেন, 2005-এ কিন্তু বসুন্ধরাতে আগুন লাগে এবং তখন কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি ওখানে পৌঁছাতে পারেনি, যেহেতু সাধারণ মানুষ ঢল নেমে গেছে। এক জিহাদ, শিশু জিহাদকে বাঁচাতে যে দেখা গেল ওখানে সারা মানুষ, ওখানে যারা ফায়ার সার্ভিস তারা কাজ করতে পারছে না, বাট যারা অপ্রশিক্ষিত তারাই কিন্তু উদ্ধার করেছে। কিন্তু আমার যেটা কথা হচ্ছে এই কোঅর্ডিনেশনটা আমাদের একটা আনতে হবে, নাহলে আমাদের অল্প রিসোর্সে আমরা অনেক কাজ করতে পারি, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের অল্প রিসোর্স বেশি রিসোর্সের ব্যাপার না, আমাদের যেহেতু ম্যানেজমেন্ট স্কিলটা হচ্ছে না। আসলে নিয়ম হচ্ছে যে এই ধরনের যে কোনো দুর্ঘটনা করলে পুলিশকে সাথে সাথে একটা হলুদ স্টিকার দিয়ে কর্ডন করে দিতে হবে এবং যারা প্রশিক্ষিত বাহিনী তারা প্রথমে কাজ করবে, তারপর যারা ট্রেইনড ভলান্টিয়ার আছে বা নন ট্রেইনড ভলান্টিয়ার তারা যদি কাজ করতে চান, ওখানে একজন অফিসার থাকবে যে এই কোঅর্ডিনেশনটা করবে। আর মেয়রের কথা আমি কেন বললাম, যে কোনো দুর্যোগে আপনি যদি নিউ ইয়র্কের 9/11-এর কথা চিন্তা করেন, ওখানে কিন্তু মেয়র ব্লুমবার্গ কিন্তু প্রথমে হাল ধরেছিলেন, তার আওতায় কিন্তু পুলিশ বাহিনী, তার আওতায় ফায়ার সার্ভিস কাজ করেছে। আমাদের মেয়রদের কিন্তু ওরকম পাওয়ার বা অথরিটি দিতে হবে। এবং আমাদের আরেকটা জিনিস যেটা দরকার, যে আমাদের যারা টপ লেভেল অফিসার আছে বা মিনিস্টার আছেন, তারা যাতে ফিল্ডে না যান, তারা একটা কোঅর্ডিনেশন সেন্টারে বসেই দুর্যোগটা পরিচালনা করবেন। ওনারা যদি ফিল্ডে যান, ওনার সাথে আরো 50-100 জন যাবে এবং ওটা একটা ক্যাওয়াস ক্রিয়েট হবে। সেই জন্য আমাদের এখানে পুলিশ বাহিনীকে আরো দক্ষতার সাথে কোঅর্ডিনেশন রোল প্লে করতে হবে। বেশি কোঅর্ডিনেশন বলতে হচ্ছে কন্ট্রোল করতে হবে, ক্রাউড কন্ট্রোল করতে হবে এবং যারা প্রশিক্ষিত বাহিনী এবং যারা অপ্রশিক্ষিত ভলান্টিয়ার তাদের মধ্যে একটা লিঙ্ক তৈরি করতে হবে, যাতে প্রশিক্ষিত বাহিনী যদি কোনো ব্যর্থ হয় তাদের সাথে সাথে যাতে অপ্রশিক্ষিত বাহিনী তাদেরকে সাহায্য করতে পারে। নাহলে কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে যে সবাই কাজ করতে চায়, কিন্তু কোঅর্ডিনেশন না থাকাতে কার কি রিসোর্স আছে সেটা আমরা কিন্তু সবসময় একটা ঘাটতি আছে। তারপর সাথে সাথে এখানে যেটা আমাদের সারা ওয়ার্ল্ডে যে কোনো ডিজাস্টার হলে তাদের একটা এমার্জেন্সি অপারেশন সেন্টার থাকে, আমাদের এখানে কিন্তু এটার যথেষ্ট অভাব আছে। তো এই জিনিসগুলো আমাদের মনে হয় যে থ্রু মেয়র, কারণ সিসিটিভি ক্যামেরা কিন্তু অনেক দেশে বসানো থাকে, বা সিসিটিভি ক্যামেরা কিন্তু 24/7 এবং 365 ডেইজে কাজ করে ফ্লাড ম্যানেজমেন্টে, উনি যেটা বলেছেন ট্রাফিক ম্যানেজমেন্টে, ক্রাইম ম্যানেজমেন্টে। দুর্যোগ যখন আসবে আর্থকুয়েকের মতো, তখন সেটা দুর্যোগ ম্যানেজমেন্টও কাজে দিবে। কিন্তু সারা বছর ধরে কিন্তু আমাদের যেগুলো পয়েন্টে ভালনারেবল, সেখানে অথবা ফ্লাড প্রন এরিয়া অথবা ক্রাইম প্রন এরিয়া বা ট্রাফিক জ্যাম যেখানে জায়গায়, ওখানে আমরা কিন্তু সিসিটিভি ক্যামেরা দিয়ে মনিটর করতে পারি, বাট এই মনিটরিং হতে হবে 24/7। আমি এখানে ওর সাথে অ্যাড করতে চাই যে
শুধু এই যে আমরা সব কিছু দেখবো সুন্দর একটা কন্ট্রোলিং একটা পাওয়ার নিয়ে সব কিছু দেখভাল করা, ঠিক এর সাথে আমার মনে হয় যেহেতু প্ল্যানিংয়ের ব্যাপার, প্ল্যানিংয়ের একটা হলো অফিসিয়াল প্ল্যানিং, আর একটা হলো যখন আমরা দৃশ্যগত যেটা করছি আমরা, যদি আমাদের এখানে ঢাকা শহরে দেখেন কোনো ফাঁকা জায়গা নাই। ফাঁকা জায়গাটা কেন দরকার? একটা হলো খেলাধুলার, এটা তো সে তো আছেই, আর একটা হলো এরকম ডিজাস্টারের সময় যাতে লোকে সেসব জায়গায় গিয়ে আশ্রয় নিতে পারে। যে দেশে গণতন্ত্র চর্চা হচ্ছে, গণতন্ত্র চর্চা করার কোনো মাঠ নাই। তো এরকম একটা ব্যাপার যখন সেখানে আমাদের উনি যেমন অফিসিয়ালি যেভাবে প্ল্যান প্রোগ্রাম করে চলতে হবে, এর সঙ্গে সঙ্গে আমরা যারা আর্কিটেক্ট আছে বা যারা প্ল্যানার আছে তাদেরকে, বা উনি যেমন আছেন ট্রান্সপোর্টের এক্সপার্ট, এই ধরনের সবাইকে মিলে যাতে করে সুন্দর করে একটা যুগোপযোগী একটা যদি আমরা প্ল্যানিং করতে পারি বা পরিকল্পনা করতে পারি, এবং সিটি প্ল্যানিংয়ের ভিতরে এইগুলো থাকতেই হবে যে এত 25% ফাঁকা জায়গা রাখতে হবে, 25% রাস্তাঘাট থাকতে হবে, 25% বন জঙ্গল থাকতে হবে। তো এইভাবে যদি না করি, সব যদি একসাথে জড়ো করে একসাথে করে ফেলি, তাহলে কিন্তু সবকিছু ফেল হবে। আপনি সেই ধরনের আমাদের চিন্তা ভাবনা এখন থেকে করা দরকার। মানে সামনে যে নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন কাল বাদে পরশুই, তা আপনি মেয়রদের কাছ থেকে সেরকম একটি নগরী প্রত্যাশা করছেন? অফকোর্স, সেটা হলো সবচেয়ে বড় এখন জি, যুগের দাবি, সময়ের দাবি। যে আমি এর সাথে একটু অ্যাড করতে চাই ওনার কথার সাথে। সেটা হলো যে যেটা আপনার কোঅর্ডিনেশনের বিষয়টা এখানে আসছে, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনার যে কোনো দুর্যোগকে, ডিজাস্টারকে মোকাবিলা করার জন্য আমাদের এখানে দেখুন, আমরা শুধু বিল্ডিংটা ভেঙে যাবে, বিল্ডিং থেকে আপনার পরে ইট পড়বে, মানুষ মরবে, এটার কথাই চিন্তা করি। কিন্তু বিল্ডিং না ভাঙলেও কিন্তু আপনার কিছু কিছু আইটেমস আছে যেগুলো আপনার 4 থেকে 5 আপনার রিক্টার স্কেলে আপনার হলেই কিন্তু আপনার সেগুলাতে আঘাত করে, এবং মানুষ তাতে আপনার হয়, মানে মানুষ ইনজিউর্ড হয়। সেটা কোনটা? সেটা হলো আপনার এই যে ইলেকট্রিক ওয়্যারিং। কালকে আপনার অনেকগুলো ইলেকট্রিক তার আপনার ছেড়ে গেছে, কিন্তু আমি দেখেছি যে এরপরেই ইলেকট্রিকের লোকজন এসেছে সেগুলোকে ঠিক করছিল, কারেন্ট কিন্তু প্রবাহিত হচ্ছে। তারপর গ্যাস লাইন। তো এই যে মেয়র যিনি হচ্ছেন, এই মেয়র যদি মেজর কোঅর্ডিনেটর না হতে পারেন, আর তাকে যদি মেজর কোঅর্ডিনেটর হতে হয়, তাহলে কিন্তু তাকে সেই ক্ষমতা দিতে হবে, যেই ক্ষমতার কথা আপনার প্রফেসর সাহেব বললেন কিছুক্ষণ আগে। এখন ধরুন আপনি যদি গ্যাস বন্ধ করতে যেয়ে যদি আপনি সেই মিনিস্ট্রি অফ এনার্জিকে ফোন করতে চান, আপনি বিদ্যুৎকে করতে চান, যদি বিদ্যুৎ মন্ত্রণালয়কে করতে চান, মেয়র বসে বসে শুধু দেখতেই পারবে, আর কিছু করতে নগর পারবে না। সরকার দরকার। এক্স্যাক্টলি, নগর সরকার। আর যদি নগর সরকার সেটা এখন বিলম্ব হয়, আমি বলবো যে মেয়রকে প্রচুর ক্ষমতা দিতে হবে, এবং এই সিটিটাকে দেখভালের শুধু ভালোই নয়, এইটা রক্ষা করার দায়িত্ব মেয়রের হাতে দিতে হবে। এইটা হলো, এবং ওই যে যেটা বললাম যে কোঅর্ডিনেশন বিটুইন আপনার দি ডিপার্টমেন্টস, বিটুইন দ্য মিনিস্ট্রিজ, এইটার জন্য যেই বডির কথা আমাদের আর্কিটেক্ট সাহেব বললেন, এইটা এরকম কিন্তু আপনার দুর্যোগ মোকাবেলা করার জন্য ওই দুর্যোগ মন্ত্রণালয়ে বসে থাকা হবে না। এটার জন্য আপনার ওই এলাকা ভিত্তিক আপনার বডি করতে হবে। আমি যেটার কথা বারবার এমফেসিস দিচ্ছি, চায়না যার জন্য আপনার খুব বিখ্যাত। আপনি চায়নাতে দেখবেন যে কোনো দুর্যোগ সমস্ত মানুষ আপনার ঝাঁপিয়ে পড়ে সেটাকে মোকাবেলা করার জন্য, কারণ দে আর ট্রেন্ড। আমাদের ফায়ার ব্রিগেডের আওতায় যদি আমরা এরকম ছোট ছোট গ্রুপ করে 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 আপনার এলাকাতে যারা কমিশনার হবেন, তারা যদি তাদের কাছে যেয়ে বলেন যে আমার 20 জন লোককে আমার এই এলাকাটাকে করার জন্য, আপনার এই দুর্যোগ মোকাবেলার জন্য একটা গ্রুপ তৈরি করে দেন, এদের পিছনে পয়সাও খরচ করতে হবে না, কিন্তু ভলান্টিয়ার সার্ভিস উন্নত দেশের মতো আমাদেরও করতে হবে। চিলির কথা যেটা বললেন, এটা কিন্তু উনি অফকোর্স উনি জানেন বিষয়টা। সেটা হলো চিনিতে কিন্তু এই ভলান্টিয়ার সার্ভিস কিন্তু তাদেরকে অনেক রক্ষা করেছে। তারা তাৎক্ষণিকভাবে আপনার আজকে দেখেন আমাদের সিটি কর্পোরেশনগুলো, যদি এই ধরনের একটা আর্থকুয়েক হয়, আপনার আর্থকুয়েক কিন্তু প্রথম হয়, আবার কিছুক্ষণ পর আবার হতে পারে, কিন্তু এই যে বিল্ডিং ধসে যাওয়া, পড়ে যাওয়া, এবং এই যে গার্বেজগুলোকে সরানোর জন্য কিন্তু আমাদের এরকম আপনার ভেহিকলস নাই। সুতরাং এই সিটি কর্পোরেশনগুলো তাদের
প্রিকশনারি মেজার হিসাবে আমি মনে করি যে তাদের তাৎক্ষণিকভাবে এই গার্বেজগুলো সরানোর জন্য তাদেরকে করতে হবে, আপনার সেই ধরনের ভেহিকেল তাদেরকে রাখতে হবে তাদের স্ট্রেংথে। হয়তো অনেকে বলবেন যে আমরা কি এগুলোকে 50 বছর বসায় রাখবো এগুলা কিনে, না, আমাদের ন্যাচারাল ডিজাস্টার প্রোন দেশ, আমরা যে কোনো ন্যাচারাল ডিজাস্টারেই আপনার এগুলো প্রয়োজন হতে পারে। সুতরাং এই সকলের একটা রিজার্ভ ফোর্স আপনার সিটি কর্পোরেশনের নিজস্ব থাকতে পারে, যেখানে নাকি আপনার ভেহিকুলার, টেকনোলজিক্যাল, ইভেন আপনার যেটাকে আপনি হ্যাঁ ক্লিননেসের জন্য ডেব্রি রিমুভাল এবং আইটি সেক্টরকে সম্পূর্ণভাবে ইউজ করতে হবে এই ক্ষেত্রে। আজকে আইটি আপনার যদি সিটি কর্পোরেশনগুলোতে যেয়ে দেখেন, তাদের পার্সোনাল মোবাইল ছাড়া তাদের কিন্তু জনগণের কাছে যাওয়ার জন্য তাদের কোনো সেন্ট্রালি কন্ট্রোলিং কোনো মেকানিজম নাই। জি, আমাদের সাথে আরেকজন দর্শক আছেন টেলিফোনে, আমরা ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আমি নজরুল ইসলাম বলছিলাম বাড্ডা থেকে। জি, আমার মাননীয় মহোদয়ের কাছে আমার প্রশ্ন, কি কারণে ভূমিকম্পটা হয়, আর দ্বিতীয় হলো ভূমিকম্প হওয়ার আগে কোনো যন্ত্র দ্বারা এটা বোঝা যায় কিনা, বোঝার মতো কোনো আছে কিনা যে যে অমুক টাইমে ভূমিকম্প হবে, এই ধরনের কোনো বোঝা যায় কোনো যন্ত্র আছে কিনা? ধন্যবাদ। আপনি ধন্যবাদ। আসলে তার আগে আমি ওনার উত্তর দুটো দিব। আমি তার আগে জাস্ট সালেউদ্দিন সাহেবের সাথে একটু জাস্ট সাপোর্টিভ কথা বলি। আসলে সরকার কিন্তু ৬২,০০০ ভলান্টিয়ার, আর্থকুইক ভলান্টিয়ারের একটা প্ল্যান নিয়েছে এবং অলরেডি ৩৫,০০০ ভলান্টিয়ারকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ট্রেনিং দিয়েছে এলাকা ভিত্তিকভাবে, এবং এই ভলান্টিয়ারের একটা অংশই কিন্তু রানা প্লাজাতে তখন কাজ করেছিল। তো সেই জন্য কাজ হচ্ছে না, সরকার উদ্যোগ নিচ্ছে না তা না, এটা ইউএনডিপির ফিনান্সে অলরেডি এই কাজটা চলছে। আর লোকাল কোঅর্ডিনেশন, ওনার এই কথার খুবই গুরুত্বপূর্ণ যে আসলে আমাদের ডিডিএম, মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, এরা কিন্তু সেন্ট্রাল কোঅর্ডিনেশন রোলে থাকবে, বাট লোকাল কোঅর্ডিনেশনে কিন্তু আমাদের লোকাল জনপ্রতিনিধিকে সামনে এগিয়ে দিতে হবে, নাহলে কিন্তু কোনো দিনই এটাকে ম্যানেজ করা সম্ভব না। গার্বেজ ডিসপোজাল এবং ডেব্রি রিমুভালও কিছু ইকুইপমেন্ট কেনা হতে মাননীয় প্রধানমন্ত্রী বছর ৩ আগে কিন্তু প্রায় ১০০ কোটি টাকা ইকুইপমেন্ট কিনে এটা সিটি কর্পোরেশন, আর্ম ফোর্সেস ডিভিশন এবং ফায়ার সার্ভিসকে ডোনেট করেছে। এবং আপনি জানেন যে আমাদের সিপিপি সাইক্লোন প্রিপারেশনের যে ভলান্টিয়ার আছে 44,000 ফর সাইক্লোন, ঠিক একই আদলে কিন্তু আমাদের ৬২,০০০ ভলান্টিয়ার তৈরি করা হচ্ছে ফর আর্থকুইক প্রিপারেশনের জন্য। আর ওই আইসিটি যে কথা বললেন, ওটারও একটা প্রজেক্ট নেওয়া হচ্ছে যেটা জুলাই ২০১৫ থেকে শুরু হতে যাচ্ছে। এমার্জেন্সি অপারেশন সেন্টার থাকবে আমাদের সেন্ট্রালি ২ সিটি কর্পোরেশন, এবং সেটা ছোট ছোট আবার অংশ কাউন্সিলরদের কাছে, অর্থাৎ ওয়ার্ড লেভেলও থাকবে। তো কিছুটা কাজ এদিকে হচ্ছে না তা। আর ওনার যেটা প্রশ্ন আমাদের, কেন আসলে আর্থকুইকটা বেসিক্যালি সারা পৃথিবীতে এরকম ৮টা বা ৯টা প্লেটে ভাগ করা আছে, এবং প্রত্যেকটা প্লেটের সাথে ভিতরে যেহেতু ম্যাগমা গলিত লাভা আছে, তারপর ভেসে বেড়াচ্ছে। যখন একটা এনার্জি থেকে বেশি এনার্জি এক্সিড করে যায়, স্লিপ হয়, তখনই আর্থকুইকটা জেনারেট হয়। এবং একটা ৫ মাত্রার আর্থকুইক, সেটা কিন্তু হিরোশিমা নাগাসাকিতে যে এক্সপ্লোশন হয়েছে তার সমান এনার্জি উদ্গীরণ করে। এবং ১ মাত্রা বাড়া মানে আমি যেটা একটু আগে বলছিলাম ৩২ গুণ এনার্জি। আগাম সংকেত আসলে দেওয়া সম্ভব, কিন্তু মাত্র ১০ থেকে ১৫ সেকেন্ড। তার মানে এই সংকেতে আপনি কিন্তু বাসা থেকে বের হয়ে যাওয়ার কোনো স্কোপ নাই। সেই জন্য বাসার মধ্যে নিরাপদ স্থান খুঁজে আগে থেকে চিহ্নিত করা থাকলে ওখানে মাথায় বাঁচিয়ে দাঁড়িয়ে থাকা অথবা টেবিলের নিচে চলে যাওয়াটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে উপকারী। এই সংকেত আমি বলছি ১৫ সেকেন্ডের থেকে বেশি আগে সম্ভব না দেয়া। সেই জন্য আমাদের এই সংকেতে বাসা থেকে বের হয়ে জীবন বাঁচাবো, সেটা থেকে বাসাটা যদি, আরেকটা কথা আমি লাস্টে বলি যে আসলে আর্থকুইকের 90% কেসে মানুষ হতাহত হয় বা মারা যায় বিল্ডিং চাপা পড়ে। সেই বিল্ডিং যদি আমরা ঠিকমতো নির্মাণ করি, যেটা আমাদের রুহুল হোসেন সাহেব বলেছেন, বিল্ডিং যদি আমরা ঠিকমতো তৈরি করি, তাহলেই কিন্তু আমাদের জীবনের 90% বাঁচা সম্ভব। আর বাকি আমরা যেগুলো বললাম অ্যাওয়ারনেস, সেটা কিন্তু তার সাথে থাকতে হবে। যে আজকে ডক্টর জামিলুর রেজা চৌধুরীর একটা ইন্টারভিউ দেখছিলাম টেলিভিশনে, উনি বলছিলেন যে স্মার্টফোনের মাধ্যমে আমরা সতর্ক, এটা আপনি জানাতে পারেন, কিন্তু আপনাকে তো ওই ১৫ সেকেন্ডের বেশি আপনি তাও পাচ্ছেন না। ১৫ সেকেন্ড পেলে আপনি জানিয়ে দিচ্ছেন, কিন্তু হলো আপনি বিল্ডিংকে ইভ্যাকুয়েট করতে মানা করে। বিল্ডিং থেকে বের হওয়ার কথা কোনো কোডেই বা কোনো লতেই আমাদের বলে না বিল্ডিং থেকে বের হয়ে যেতে হবে, কারণ ১৫ সেকেন্ড এই ঝাঁকির মধ্যে আপনার তো বের হওয়ার সুযোগ নেই। এখন মেয়রদের দায়িত্ব বেড়ে গেল। সেই তো আপনি কি বলবেন? সে আমাদের সময় প্রায় শেষ, আর কি সতর্কতা বার্তা নিতে হবে? না, সতর্কতা বার্তা আপনার আর্থকুইক এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টের উপরে আপনার খুব প্রিকশনারি মেজার যে জিনিসগুলোর কথা বলা হলো, এর বাইরে
যে বলা, আমার মনে হয় যে এর বাইরে বলার খুব একটা আমাদের কিছু নেই। যা বলেছি এইটার ভিতরে যদি যেটা আপনার ধরেন, আমরা এই যে দৌড়াদৌড়ি করি, এই দৌড়াদৌড়ির থেকে বন্ধ রাখতে হবে। যে যেখানে থাকবে তাকে সেখানেই থাকতে হবে, সে রাস্তা হোক তার বাড়িতে হোক। আপনার আর্থকুয়েকের ডিজাস্টারটা সাধারণত ম্যাক্সিমাম হয় শহরে। গ্রামে যেটা হয় সেটা কিন্তু আপনার মানুষের লস খুব কম হয়। ওই যেটা টিনের ঘর টর পড়ে টরে যদি কিছু ইনজিউর্ড হয়, আরবান যেটা বলতে যাচ্ছেন, আরবানিতে খুব, হ্যাঁ আরবানিতে খুব বেশি হয় এটা। তো এই আরবান এরিয়াগুলোতে আপনার আমার মনে হয় যে এই ডিজাস্টার ম্যানেজমেন্ট যেটা বর্তমান সরকারও হাতে নিয়েছেন যা শুনলাম, এবং এটা অত্যন্ত প্রোগ্রেসিভ একটা চিন্তাধারা। আমার মনে হয় এইখানে খুব বেশি নজর দিতে হবে। এইটা ডিজাস্টারের জন্য যে 64,000 লোকের একটা চিন্তা ভাবনা করছে, প্রয়োজন হলে এটা যদি এরিয়া ভিত্তিক হয়তো এটা লাখ ছাড়িয়ে যেতে পারে, কিন্তু এইখানে সরকারকে অত্যন্ত মনোযোগী হতে হবে এবং এটার প্রতি খুব ইম্পর্টেন্স দিতে হবে। যারা মেয়র হবেন, আমি আবার রিপিট করছি, তাদেরকে এখন থেকেই তাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে এই সকল ডিজাস্টার সিচুয়েশনে আমরা কিভাবে নিজেদেরকে আমরা করে নিতে পারবো, বাঁচিয়ে নিতে পারবো। আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো আমাদের দেশে আপনি যদি মিরপুরের দিকে যান, দেখবেন এই বিগত 5-6 বছরে মিরপুরে কিন্তু প্রচুর রাস্তা হয়েছে এবং অনেক প্রশস্ত রাস্তা হয়েছে, যা আপনার ইভেন গুলশানের ওদিকেও নাই। 100 ফিট রাস্তা কয়েকটা হয়েছে, কিন্তু ক্রুইজিং যেই প্লেসটা গাড়ি ঘোড়া চলার জন্য, সেইটা কিন্তু সেই আগের মতো 2টা লেনই আছে বা 1টা লেন, কারণ আর বাকিটুকু সম্পূর্ণ ভরে রাখে গাড়ি পার্কিং করে। এই ডিজাস্টার সময়ে কিন্তু এইটা একটা বিরাট একটা আমাদের জন্য একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। কারণ মানুষকে দ্রুত যদি আপনি হসপিটালাইজ করতে চান, মানুষকে যদি ভালো স্থানে নিতে চান, বা মানুষ যদি দৌড়িয়ে কোথাও যেতেও চায়, কারণ মানুষকে আমরা যতই বলি না কেন, জীবন বাঁচানোর জন্য মানুষ তার মতোই সে চেষ্টা করে লাস্ট মুহূর্তে, ঠিক না? তো সেই জন্য আমি বলবো যে এই বড় বড় রাস্তাগুলোর ভিতরে যাতে গাড়ি পার্কিং করে না রাখে। এটা শুধু ডিজাস্টারের জন্যই বলছি না, আমি অ্যাজ এ হোল বলছি যে তাতে হয় কি, প্রশস্ত জায়গা থাকলে, ঢাকাতে প্রশস্ত জায়গা নেই, মাঠ নেই, বাচ্চারা সব খেলছে আপনার রাস্তার উপরে। এই বড় রাস্তাগুলো যেগুলো করছে, এই ডিজাস্টারের সময় এই রাস্তাগুলো কিন্তু মানুষের এভাকুয়েশনের জন্য এবং মানুষের একটা দাঁড়াবার জন্য বা বাঁচিয়ে রাখার জন্য কিন্তু একটা বড় কিন্তু একটা আমি বলবো যে একটা সহযোগী একটা আশ্রয় প্লেস হবে। ধন্যবাদ আপনাদের চমৎকার কিছু আলোচনার জন্য। আমরা আশা করব আমাদের দর্শকরা আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করবেন ভূমিকম্পের সময়। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। প্রিয় দর্শক, আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।